আসসালামু আলাইকুম। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। পূর্ববর্তী ভিডিও ধারণ করার সময় হঠাৎ করেই রেকর্ড করার মাঝখানে একটা কল চলে আসে। আমি খেয়াল করিনি যে রেকর্ডটা বন্ধ হয়ে গেছে, ফলে বিনা কারণে কিছুটা সময় নষ্ট হয়েছে। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পেঁয়াজ চাষ সম্পর্কে এবং পেঁয়াজের বাংলাদেশে ঘটে যাওয়া পেঁয়াজ নিয়ে বিভিন্ন ঘটনা এবং পেঁয়াজ সংরক্ষণ, চাষ, অন্যান্য বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা যারা পেঁয়াজ চাষ করি বা আমাদের কৃষক যারা আছেন তাদের সবার মনে রাখা জরুরি, ভালো ফলন পেতে হলে আমাদের উন্নত জাত নির্বাচন, সঠিক চাষ পদ্ধতি জানা এবং প্রয়োজনীয় অর্থাৎ সুষম সেচ ব্যবস্থাপনা থাকা অপরিহার্য। আমরা বাংলাদেশে পেঁয়াজের বেশ কিছু উন্নত জাত রয়েছে যেগুলি নিয়ে বাংলাদেশের কৃষকরা কেউ কেউ জেনে কেউ কেউ না জেনেই এই চাষগুলি করেন। যারা জেনে করেন তারা অপেক্ষাকৃত বেশি সফলকাম হয়ে থাকেন। বাংলাদেশের শীতের যে জাতটা রয়েছে বা রবি ফসল যাকে বলে সেটা, এবং খরিফ বা গ্রীষ্মকালী দুইটা জাত আমাদের দেশে চাষ হয়ে থাকে। এর মধ্যে বাড়ি এক, এটা একটা শীতকালীন জাত। এটার কন্দ বা বাল্ব ইংরেজিতে যাকে বলে বেশ গোলাকার এবং লালচে রঙের হয়। এটা বেশ দীর্ঘ সময় বা দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। এই কারণেই এই জাতটা আমাদের কৃষকদের মধ্যে জনপ্রিয়। দুঃখিত, আবারও একটা কল এসেছিল যার কারণে কিছুটা ক্ষতি হয়ে গেল। যাই হোক, যে কথা বলছিলাম যে বাড়ি এক জাতটির কথা বলছিলাম যেটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আর অপর একটি জাত রয়েছে বাড়ি পেঁয়াজ চার, এটাও উচ্চ ফলনশীল শীতকালীন জাত। এটারও কন্দ বেশ বড় এবং হেক্টর প্রতি গড় ফলন প্রায় 18 থেকে 22 টন হয়। কৃষক ভেদে মাটির গুণাগুণ, সেচ ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, বালাই নিয়ন্ত্রণ এগুলির ক্ষেত্রে সফল হলে বা ভালো জাতের গুণাগুণের ফসল যদি বীজ সংগ্রহ করা যায়, পরিচর্যা করা যায়, প্রাকৃতিক পরিবেশ ভালো থাকে, তখন এই ফলন আরও বেশি হওয়া সম্ভব। বাড়ি পেঁয়াজ পাঁচ, এটা মূলত গ্রীষ্মকালীন জাত। এটাকে বর্ষাকালেও চাষ করা হয়ে থাকে, তবে বর্ষাকালে বা শীতকালে যখনই চাষ করি না কেন আমরা পেঁয়াজ চাষের ক্ষেত্রে জমি নির্বাচনের ক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখা জরুরি যে জমিটা যেন অবশ্যই তুলনামূলকভাবে একটু উঁচু হয়। যে সকল জমির আশেপাশে, বিশেষ করে পেঁয়াজ ক্ষেতের জমির আশেপাশে ধানের চাষ করা হয়, এইরকম জমির ক্ষেত্রে যদি ধান ক্ষেতের পাশের জমিতে প্রচুর পরিমাণ পানি থাকে আর আপনার চাষকৃত জমিটা একটু উঁচু না হয়, সেই ক্ষেত্রে পানি চুইয়ে এসে পেঁয়াজগুলি নষ্ট হতে দেখা যায়, ফলে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর পেঁয়াজে খুব বেশি একটা সেচ না লাগলেও প্রয়োজনীয় সময় সেচ দিলে ফলন অসাধারণ পাওয়া সম্ভব। বাড়ি পেঁয়াজ ছয় নামের এই জাতটি আছে, এটি গ্রীষ্মকালীন জাত এবং বেশ বড় আকারের হয় ফল। বর্ষাকালে পেঁয়াজ চাষের ক্ষেত্রে আমাদের কতিপয় বিষয় খেয়াল রাখতে না পারলে আমাদের বর্ষাকালে সফল হওয়ার সম্ভাবনা কমে যায়। যদিও হাইব্রিড অনেকগুলি জাত আছে যেগুলি স্থিতিশীল পানি বা জমে যাওয়া পানি সহ্য করার ক্ষমতা রাখে, তারপর একটা সীমা রয়েছে, সীমার বাইরে বেশি জমে থাকলে পানি আপনার এই পেঁয়াজ পচে যাবে। স্থানীয় জাত রয়েছে তাছাড়াও, এর মধ্যে তাহেরপুরি, ফরিদপুরি এবং বাড়ি পেঁয়াজ 2 ও 3, এগুলি বাংলাদেশের অনেক এলাকায় অনেক চাষিরা করে থাকেন। কিন্তু আনফর্চুনেট রিয়েলিটি বা দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই যে আমাদের কৃষকরা অনেকেই যে বীজটা ব্যবহার করেন সেই বীজটা কী জাতের, কোত্থেকে এসছে সেগুলি না জেনেই ছিটিয়ে দেন অনেক ক্ষেত্রে, এবং আশা করেন আল্লাহর দেওয়ার মালিক, আল্লাহ দিবেন, সেই আশা করি চাষ করা শুরু করেন। প্রকৃতপক্ষে আল্লাহ দিবেন এ বিষয়ে সন্দেহ নয়, আল্লাহ তাকেই দেন যিনি সবচেয়ে বেশি প্রাপ্য, যিনি চেষ্টা করেন, জেনে বুঝে চেষ্টা করেন এবং তার সঙ্গেই আল্লাহর উপর নির্ভর করেন। পেঁয়াজের চাষ পদ্ধতির জন্য আমাদের একটা কথা মনে রাখলে ভালো হবে যে বেলে দোআঁশ বা পলি দোআঁশ মাটি সবচেয়ে ভালো হয়। সৌভাগ্যবশত বাংলাদেশের প্রায় 98% মাটি বেলে দোআঁশ বা পলি দোআঁশ জাতীয়, সুতরাং আমাদের মাটি নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার সুযোগ তৈরি হয় না, থাকেও না। কৃষকদের এই বিষয়ে মাথা না ঘামালেও চলে।
বীজ বপন এবং চারা তৈরির ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে সাধারণত দুইভাবে বাংলাদেশে এই পেঁয়াজ চাষ করা হয়ে থাকে। একটা হচ্ছে সরাসরি পেঁয়াজের বীজ বুনে অথবা বীজতলায় চারা তৈরি করে। যারা বীজ বুনে চাষ করেন তাদের জন্য একটা বিপদ হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে যেহেতু চারা হয় এগুলি সব জায়গায় সমানভাবে ওঠে না, এবং এগুলি মাটির অধিকাংশ ক্ষেত্রে উপরিভাগে থাকে বলেই সামান্য অতিরৌদ্র, একটু অতিবৃষ্টি এগুলির কারণে গাছগুলি বা ফসলটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং গাছগুলি রোদ এবং তাপে এক্সপোজ হয়ে যাওয়ার কারণে ফসল বা ফলন খুব ভালো হওয়ার একটা সুযোগ থাকে না। এই কারণেই আমি গভীরভাবে বিশ্বাস করি এবং পরামর্শ দেব, এবং কৃষি বিজ্ঞানও তাই বলে যে বীজ দিয়ে চারা তৈরি করে নিজের পছন্দসই জাতের মাধ্যমে বীজতলায় বীজ বপনের মাধ্যমে চারা তৈরি করে সেটা বপন করা জরুরি। আর একটা কথা মনে রাখতে হবে যে যদি বীজ বপনের উপযুক্ত সময় আমরা নির্ধারণ করতে না পারি বা উপযুক্তভাবে বীজ বপন করে ভালোভাবে চারা তৈরি করতে না পারি, আমাদের সুফল পাওয়া খুবই কম সম্ভব। আমরা চারা রোপণ করার 40 থেকে 45 দিন বয়স হলেই এই চারাগুলি সেখান থেকে বীজতলা থেকে তুলে মূল জমিতে সারিবদ্ধভাবে লাগাতে হবে, এবং সারি থেকে সারির দূরত্ব 15 থেকে 20 সেন্টিমিটার, এবং চারা থেকে চারার দূরত্ব 8 থেকে 10 সেন্টিমিটার রাখলে ভালো। জাতভেদে একটু সামান্য এদিক সেদিক হলেও কিছু আসে যায় না, একেবারে ইঞ্চি বা স্কেল দিয়ে মেপে করতে হবে এমন নয়, তবে মৌলিক এই দূরত্ব বজায় রাখা বা এই দূরত্বে রোপণ করা বেশ জরুরি। জমি তৈরি এবং সার প্রয়োগের ক্ষেত্রে যে বিষয়টি আমরা লক্ষ্য রাখবো যে আমরা যেই জমিতে আমরা চাষ করব সেই জমিটি 5-6টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। আর যদি কোনো কারণে মাটি আগে থেকে ঝুরঝুরে থাকে, স্পেশালি অন্য কোনো ফসল চাষের কারণে, সেই ক্ষেত্রে আপনার কম চাষ দিলেও চলবে। সার প্রয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশের লোকজন শুধু রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রেই বেশি অস্থির হয়ে যায়। এটা আমাদের মাটির সর্বনাশ করছে, আমাদের মাটির ভবিষ্যৎকে সর্বনাশ করছে, মাটির পানি ধারণ ক্ষমতা কমিয়ে ফেলছে। আমাদের জৈব বা গোবর সার প্রচুর পরিমাণে আমাদের গ্রাম পর্যায়ে থাকা সত্ত্বেও আমরা খুব একটা জৈব সার ব্যবহার করার প্রতি বা গোবর সার ব্যবহার করার প্রতি আমাদের আগ্রহ দেখা যায় না। আমরা অধিকাংশ ক্ষেত্রেই যে কাজটা করি যে গোবর দিলে ঘাস উঠে বেশি, তার জন্য সেগুলিকে গোবর না দিয়েই আমরা অন্য সার দিয়ে চাষ করে ফেলার চেষ্টা করি। আমরা একটা কথা কৃষকের এটা মনে রাখলে ভালো হবে যে গোবর দেওয়ার পরপরই যখন প্রাথমিক অবস্থায় গোবর থেকে যেই আগাছাগুলি উঠে সেই সময় যদি নিড়ানি দিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু আর এই গোবর সমস্যা করে না। যে কোনো চাষের জন্য জৈব সারের বা গোবর সারের তুলনা নেই। 33% জমিতে আমরা যে পরিমাণ জৈব সার বা গোবর সার দিতে পারি সেটাতে কমসে কম 3 থেকে 4 টন। পরিবহন এবং অন্যান্য সমস্যার কারণে আমাদের লোকজন এটার মূল্য যতই কম হোক না কেন এটা দেওয়ার প্রতি একেবারেই অনাগ্রহ থাকে। রাসায়নিক সারের মধ্যে 33 কেজি ইউরিয়া, 35 কেজি টিএসপি, 30 কেজি এমওপি এবং জিপসাম 20 কেজি দেওয়া যেতে পারে। তবে এই সারগুলি কিন্তু আমরা একবারে দিব না, 2 থেকে 3 কিস্তিতে ভাগ করে গাছের অবস্থা এবং বাস্তবতা দেখে দিতে হবে। যদি গাছ যথেষ্ট পরিপুষ্ট হয় এবং রোগবালাই মুক্ত থাকে প্রয়োজনে সার কমিয়ে দেওয়া যেতে পারে। উপযুক্ত সার দেওয়া না হলে ভালো ফলন পাওয়া একেবারেই অসম্ভব। সেচ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যেই বিষয়টা মনে রাখা দরকার যে উপযুক্ত সেচ ফলন বৃদ্ধিতে এবং প্রয়োজনীয় ফলন পেতে আমাদের মারাত্মকভাবে সাহায্য করে, বিশেষভাবে পেঁয়াজের ক্ষেত্রে। যেহেতু পেঁয়াজের গাছের শিকড় অগভীর হয় আর এটা খরা সহ্য করতে পারে না, আবার অতিরিক্ত পানিও জমে গেলে এর জন্য ক্ষতিকর হয়। সেচের সময়ের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখা দরকার, মাটিতে যদি আর্দ্রতা থেকে থাকে তা প্রয়োজনীয় পরিমাণ, সেক্ষেত্রে সেচ দিতে বিলম্ব হলেও কোনো সমস্যা নাই। তবে চারা রোপণের পরপরই নর্মালি একটা সেচ দিয়ে দেওয়া ভালো। মাটির আর্দ্রতা বুঝে 10 থেকে 15 দিন অন্তর অন্তর
সেচ দিতে হবে। এবং পেঁয়াজ গাছের বা পেঁয়াজের ক্ষেত্রে বা রসুনের ক্ষেত্রে একেবারে মারাত্মক ডুবিয়ে সেচ দেওয়া খুবই বোকামি। একটা কথা মনে রাখতে হবে আমাদের পেঁয়াজ চাষের ক্ষেত্রে, কন্দ বা বাল্ব যখন গঠন হয়, অর্থাৎ রোপণের 40 থেকে 60 দিনের মধ্যে জমিতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ রস থাকা দরকার। রসের অভাব হলে এই ক্ষেত্রে পেঁয়াজের আকার ছোট হয়ে যায়। এটা কৃষকের সর্বনাশের অন্যতম প্রধান কারণ। আর আরেকটা কথা মনে রাখতে হবে, যেহেতু আমরা বাংলাদেশ প্রাকৃতিক বিপর্যয়ের দেশ, যে কোনো সময় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এবছর যদিও একেবারেই বৃষ্টি হয়নি, যাদের এই সেচ দেওয়ার ব্যবস্থা নেই তারা বিপদেই পড়েছেন পেঁয়াজ চাষ করে। আর যাদের সেচ দেওয়ার ব্যবস্থা আছে তারা সেচ তো দিয়েছেনই। জমিতে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে তাহলে পেঁয়াজ পচে যাওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে থেকে যায়। আমাদের মনে রাখতে হবে সেচ বন্ধ করার বিষয় একটা, পেঁয়াজ তুলে ফেলার আগে বা উত্তোলনের আগে 10 থেকে 15 দিন আগে আমাদের সেচ বন্ধ করে দিতে হবে, যাতে কন্দগুলো ভালোভাবে শুকায় এবং সংরক্ষণের সুবিধা হয়। ভিজা অবস্থায় রেখে দিলে পেঁয়াজগুলি পচে যায়, তখন অনেক বড় ক্ষতি হয়। একসাথে আমরা উত্তোলন করে পেঁয়াজ বিক্রয় করব না, একটু একটু করে বা বাজার দর বুঝে, বাস্তবতা বুঝে বিক্রয় করাটা জরুরি। এই যে আমার চাচাতো ভাই যেই পেঁয়াজের ক্ষেতটা করেছেন, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন ও চমৎকার করে সারিবদ্ধভাবে যথাযথ দূরত্ব মেনেই রোপণ করেছে। কিন্তু যে জাতটা সে এখানে লাগিয়েছে, এই জাতের বিষয়ে সে একেবারেই কিছু জানে না। বাজার থেকে এগুলিকে হালি বলা হয়, অর্থাৎ আঁটি আঁটি পেঁয়াজ কিনে নিয়ে এসছে, এনে লাগিয়ে দিয়েছে। অত্যন্ত পরিশ্রম করে সে, তার অনেক অসুস্থতা সত্ত্বেও সে আন্তরিকতার সহিত কৃষিকাজ করার চেষ্টা করে, কিন্তু এই সামান্য কিছু ভুল তার এই কষ্টগুলিকে বৃথায় রূপান্তরিত করতে পারে। আমি দোয়া করি সে সফলকামী হোক। আমি বলবো, আমার কাছে তার পরামর্শ নিতে অস্বস্তি লাগলেও বা সুযোগ না পেলেও এখন অনলাইন থেকে তথ্যগুলি যাচাই করা একেবারেই সহজ। এই মাটিটা লক্ষ্য করলে আপনি দেখবেন একেবারেই শুষ্ক এবং জৈব উপাদানের পরিমাণ একেবারে নেই বললেই চলে। পেঁয়াজ খেতে যদি আমরা ছিটিয়ে পেঁয়াজ রোপণ করি, যে বিপদটা হয়, হাঁটা চলার সময় প্রচুর পরিমাণ গাছ ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু পেঁয়াজ সারফেস লেভেলের উদ্ভিদ, এটা খুব সহজেই উপড়ে যেতে পারে। এই কারণে আমরা রোপণ পদ্ধতিতেই যাব, তাতেই সুফল আসা সম্ভব। আর সারিবদ্ধভাবে রোপণ করলে, একই দূরত্বে রোপণ করলে যেই উপকারটা হয়, যে সুষম খাদ্য, সমপরিমাণ সকল গাছ সমানভাবে বড় হয় এবং সমানভাবে পরিপুষ্ট হয়। একটা কথা মনে রাখা দরকার, আমি যদি যথাযথ জাত বা আমরা যদি যথাযথ জাত বা উপযুক্ত পরিবেশ দিয়ে ফলন দ্বিগুণ বা তিনগুণ করে ফেলতে পারি, তাহলে বাজার দর যতটাই কমে যাক না কেন, আমাদের কিন্তু মারাত্মক লস হওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ থাকে না। এই কারণে আমরা ভালো বীজ, ভালো ফসল উৎপাদনের জন্য ভালো জাত নির্ধারণ করে উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে উপযুক্ত বালাই বা রোগবালাই নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়ে যদি চাষ করতে পারি, আমরা পেঁয়াজ চাষে ক্ষতিগ্রস্ত হওয়ার একেবারেই সম্ভাবনা নেই। যদি আল্লাহ না করুক প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে যাই, সেটা তো কৃষি স্বাভাবিক ঝুঁকির মধ্যে রয়েছেই। পেঁয়াজ আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় তরকারির উপাদান হিসাবে পছন্দের জিনিস, যে কারণে এই পেঁয়াজের মূল্য খুব মারাত্মকভাবে কমে যাওয়ার খুব সুযোগ নেই। যেহেতু 20 কোটির কাছাকাছি দেশের মানুষের প্রায় সকলেরই পেঁয়াজের চাহিদা রয়েছে, আমরা সবাই প্রচুর পরিমাণে পেঁয়াজ খাই। আর এখন রমজান মাস, পেঁয়াজের চাহিদা তো আরও কয়েক গুণ। সে কারণেই আমরা পেঁয়াজ চাষের প্রতি মনোযোগী হব, আন্তরিক থাকব। সবাইকে ধন্যবাদ।